নমস্কার, আমি প্রবীর। আজ শুরু করব সপ্তম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাইসেন ভিত্তিক রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে তার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সমাধান। আজকের পর্বটি হবে মূলত আমাদের অষ্টম পর্ব। এই পর্বে আমরা চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ এবং এক্সপেরিমেন্টাল হাই স্কুল এই দুই বিদ্যালয়ের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান করব আজ আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে আমাদের এই চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে তোমাদের সমাধান কিভাবে তোমাদের এই সমাধানগুলো করবে তা আমরা যেমন গত পর্বগুলির মাধ্যমে তুলে ধরলাম, আগামী দিনেও এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তার সাথে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তার সঙ্গে সকলকে আরও বলে রাখি যে আগামী সপ্তাহ থেকেই আমরা এই চ্যানেলের মাধ্যমেই অষ্টম শ্রেণীর জন্য এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেব। তো সেই প্রশ্নপত্রগুলির সমাধানও তোমরা ভালোভাবে দেখে নেবে এই বিশ্বাস রেখে আমরা মূলত এই যে প্রশ্নপত্রগুলো রয়েছে এগুলো মূলত হলিস্টিক যে প্রগ্রেসিভ রিপোর্ট কার্ড অনুসারে, অর্থাৎ নতুন যে পদ্ধতি এসেছে বা প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারেই কিন্তু প্রশ্নপত্রগুলো হবে। অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। সেই 1 ঘন্টার মধ্যে কিভাবে তোমরা 30 নম্বরের প্রশ্নের উত্তর দেবে, কীরকম প্রশ্ন হবে সেই সম্পর্কিত প্রশ্নগুলো আছে এই রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইটিতে। আমরা তারই সমাধান গত 7টি পর্বের মাধ্যমে যেমন তুলে ধরেছি, আজকের পর্বেও আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। তো এই প্রশ্নগুলো মূলত আমরা বইতে, আমাদের খাতাতে এবং পাশাপাশি জ্যামিতির যে অংশগুলো রয়েছে সেগুলো তোমাদের হাতে কলমে সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে দেওয়া প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিওই তোমরা সহজেই পেতে পারো। তো দেখো, আজকের ভিডিওতে আমরা যেটা তুলে ধরছি, প্রথমেই যে অঙ্কটা রয়েছে এখানে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে আছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে 8 নম্বর, অর্থাৎ অতি সংক্ষিপ্তধর্মী মোট 8টি প্রশ্ন থাকছে। সেই 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মধ্যে দেখা যাচ্ছে 4টি থাকবে বীজগণিত থেকে, 2টি পাটিগণিত এবং 2টি জ্যামিতি থেকে। আর 2-এর দাগেতে আছে কি না, আমরা পাবো সেখানে 2 এবং 3-এর দাগের থাকছে সংক্ষিপ্তধর্মী, সেখানেও মোট থাকবে 8 8 16 নাম্বার। সেই 16 নাম্বারের মধ্যে দেখা যাবে 4টি পাটিগণিত থেকে এবং 4টি বীজগণিত থেকে। আর 4-এর দাগে থাকবে কি না, সেখানে থাকবে সম্পাদ্যের অঙ্কগুলো, অর্থাৎ জ্যামিতির অঙ্ক, সেখানে থাকবে 2টি প্রশ্নের সমাধান করতে হবে 6 নম্বর। তো এই নিয়ে মোট 30 নম্বরের প্রশ্নপত্র হবে তোমাদের। তো দেখো, আজকের প্রশ্নের প্রথম প্রশ্ন এখানে রয়েছে 1-এর দাগেতে বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত লিখি। তো এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা লিখব একদম দশমিক তুলে নিচ্ছি, 125 উপরে লিখলাম, নিচে এই যে 5 টাকা, এখানে দশমিক তোলার জন্য নিচে আরও 100 লিখে রাখবো ইন্টু 100, অর্থাৎ 125/5 ইন্টু 100 গুণ, যেহেতু শতকরাই চেয়েছিল তাই 100% দিয়ে আমরা গুণ করব। এবার কাটাকুটি করলে 100 100 কেটে যাবে, 5 25-এ হবে 125, তার মানে উত্তরটা হবে 25%। এটা হবে 25%। এই 1-এর দাগের উত্তরটা হবে 25%। 2-এর দাগেতে রয়েছে দেখো A/B অনুপাতটি একটি সমানুপাত হলে A/B এর মান কত। সমানুপাত মানে দুটো অনুপাতই সমান, অর্থাৎ A এর মান যা হবে B এর মানও তাই হবে, অর্থাৎ আমরা 1:1 বলতে পারি। তার মানে A/B এর মান কত, এর মানও হবে তখন 1 হবে। শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগেতে বলেছে কি না, 5:7 সমানুপাতি 25 এখানে চতুর্থ সমানুপাতি ঘরে শূন্যস্থান আছে, অর্থাৎ এখানে কি বসবে, তাহলে চতুর্থ সমানুপাতি সমান কি হয়, এই দ্বিতীয় গুণ তৃতীয় বাই হলো এই প্রথম, তাহলে 5 7 হবে 35, অর্থাৎ এই 7 গুণ 25 বাই 5 কাটাকাটি করলে হবে 5 5 25, 5 7 হবে 35, অর্থাৎ শূন্যস্থানে বসবে আমাদের 35। এবার দেখো 4-এর দাগে ফাঁকা ঘর পূরণ করো। এখানে রয়েছে -16 ভাজিত -2 যোগ শূন্যস্থান আছে সমান সমান হবে -1। তাহলে এই -16কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে হয় 8, তার মানে +8-এর সঙ্গে কত যোগ করলে -1 হবে, অর্থাৎ সেটা হবে -9 বা 9। তাহলে -9 থেকে 8 চলে গেলে থাকবে -1, তাহলে এটা হবে -9, এটা হবে উত্তর। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন বলেছে প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো। সংখ্যাটা লিখলে কি হচ্ছে না, এখানে আমরা যেটা পাবো সংখ্যাটা 8-এর পিঠে থাকছে 4টে শূন্য এখানে, তার মানে
আবার 2 এর পিঠে এখানে যেহেতু 10⁻³ রয়েছে, তার মানে 3টে শূন্য আছে, আর 3 এর পিঠে থাকবে এখানে কত না 2টো শূন্য থাকছে, অর্থাৎ এখানে 300, আর এটা আছে 6। তার মানে এখানে হলো 6, এখানে 0, এটা হবে 3-এতে 3, অর্থাৎ দশকের ঘরে 3, শতকের ঘরে হলো 3, আর শতকের এবং সহস্রের ঘরে থাকছে আমাদের এখানে 2, আর এখানে হবে আমাদের 8, অর্থাৎ 82,306। 82,306 হবে মূল সংখ্যাটা। এবার পাশের অনুপাতটির পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। এখানে দেওয়া রয়েছে 2/5:3/4। এক্ষেত্রে পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে আমরা কীভাবে লিখব না, এক্ষেত্রে আমরা লিখব এই বজ্রগুণন করে নেব, অর্থাৎ 4×2 8 আর 3×5 হবে 15। তার মানে 8:2 হবে 15, 8:2 হবে 15। এবার দেখো 7-এর দাগের প্রশ্ন, এখানে আছে 3⁻0 প্লাস 2⁻0 ইন্টু 5⁻0। তাহলে 3⁻0 মানে হলো 1, কারণ কারো পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়ে যায়, প্লাস 2⁻0 তাহলে 1, তাহলে 1 + 1 = 2, 2কে আবার কি আছে এটা 5⁻0 মানে 1, তাহলে 2কে যদি আমরা 1 দিয়ে গুণ করি পাবো 2। এবার 8-এর দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে 4:5, x:2y এবং 3y:2x অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের পূর্বপদগুলির সঙ্গে পূর্বপদগুলির গুণ, অর্থাৎ 4 গুণ x গুণ 3y:2 হবে এখানে 5 × y × 2x। তাহলে গুণ করার সময় কি পাচ্ছি আমরা না, এখানে পাচ্ছি আমরা 4×3 12xy, 12xy:2 5×2 10, 10xy। এখন এই xy কেটে গেল, আর 12 আছে, 12:10, তার মানে একে লঘিষ্ঠ রূপে আনলে হবে 6×2 12, 5×2 10, তার মানে 6:5, 6:5 হবে মিশ্র অনুপাত হয়ে গেল। এবার রয়েছে 9-এর দাগের প্রশ্ন। 9-এর দাগের প্রশ্নে বলেছে -18/5 x² ইন্টু -25/6 xz² সমান সমান কী হয়, দুটোতেই মাইনাস আছে, তাহলে মাইনাস মানে সে প্লাস হবে, প্লাস হলো। এবার কাটাকুটি করলে 6×3 হবে 18, আর এখানে 5×5 25, তার মানে পাচ্ছি আমরা 5×3 15, 15 পাবো। আর উপরে কি রয়েছে এখানে না, এখানে x² আর এই x, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ x3, আর এখানে রয়েছে y বসলো, আর এখানে আছে z এবং z² মানে z3, তাহলে পাচ্ছি আমরা 15x3 y z3, এটা পাবো। এটা হবে আমাদের 9-এর দাগের প্রশ্ন। এবার দেখো 10-এর দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে 2.5 × 6 / 2.5 সমান কত, এটা চেয়েছে। তাহলে প্রথমে আমাদের কাজ কী হবে না, এটাকে আমাদের এভাবে আমরা যদি লিখে নিই যে 2.5 × 6, এখানে ওই ইন্টু চিহ্ন দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ 0.5 ভগ্নাংশটা উল্টে গিয়ে তার মানে 5/10 হয়ে যাবে 10/5, এটাকে ভগ্নাংশ করে নিলাম মনে মনে, তাহলে 10/5। কাটাকুটি করলে হবে কি না, 5 দিয়ে গুণ করলে 5×5 25, 0.5 এটা, তাহলে 5×6 30, 30কে 5×6 30, তাহলে মানে 3.0। একে আবার যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি পাবো না, তখন পাবো আমরা 30, শুধু 30, তার মানে দশমিক উঠে যাচ্ছে এক প্রকার, 5×6 30, দশমিক তুলে দিলাম, তাহলে পাচ্ছি আমরা 30, একটার পর দশমিক হওয়ার কথা, এখানে 0.0 এখানে বসছে, অর্থাৎ 30, এটা পেলাম। এবার 11-এর দাগে বলেছে সত্য মিথ্যা যাচাই করে লেখো। বলেছে যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান না, যে কোনো ট্রাপিজিয়ামের কখনোই সমস্ত বাহু সমান হতে পারে না। ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং একজোড়া তির্যক, এটা অবশ্যই হতে হবে। তো এই হলো আমাদের অতি সংক্ষিপ্তধর্মী যে 11টি প্রশ্ন ছিল, যার মধ্যে তোমাদের 8টির সমাধান করতে হবে, আমরা তোমাদের 11টি প্রশ্নেরই সমাধান করে দিলাম। তো আশা করি প্রশ্নগুলোর সমাধান বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো দেখো এবার আমরা চলে যাব 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। এই 2-এর দাগের যে সমাধানের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান মূলত আমরা আমাদের খাতাতে তুলে ধরেছি, তোমাদের সেই অংশগুলো বুঝিয়ে দেবো। তো দেখো 2-এর দাগেতে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2, 4, 8 নাম্বার, মোট 8 নম্বর আছে। এটা হলো পাটিগণিতের মোট 6টা প্রশ্ন দিয়েছে, আমাদের 4টে করার কথা, আমরা 6টি প্রশ্নেরই উত্তর এখানে করে দেব। এখানে বলা রয়েছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে
8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4°C হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করো। তো দেখো এই অঙ্কটাকে আমরা এইভাবে সমাধান করব। এখানে যেহেতু বলা রয়েছে কি না 8 ঘন্টায় মোট তাপমাত্রা কমেছে, তাহলে কত না 12°C -4°C, কারণ -4°C ছিল, -4°C হলো আর ছিল এখানে 12°C, অর্থাৎ এখান থেকে আমরা নামলাম এখানে, তাহলে -4°C সমান হলো মোট 4 আর 12তে যোগ করে পেয়েছি 16°C। তার মানে 16°C তাপমাত্রা মোট কমেছে। এখন প্রতি ঘন্টায় তাহলে তাপমাত্রা কত কমলো না 16°C-কে আমরা 8 দিয়ে ভাগ করবো, কারণ যেহেতু বলেছে 8 ঘন্টাতে এই হিসাবটা পেয়েছি, তাই 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2°C, অর্থাৎ 2°C করে তাপমাত্রা প্রতি ঘন্টাতে কমেছে। তো এই গেল আমাদের দেখো 2-এর 1-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করো। এটা লাভের পরিমাণের অনুপাত হিসাব করতে বলেছে। তো দেখো এটা আমরা কীভাবে সমাধান করলাম। প্রথমে বেগুন চাষ করেছেন তিনি কত, আমরা সেই অনুপাত থেকে, যেহেতু এখানে বলা ছিল 4:3 অনুপাতে তিনি তার যে জমি অর্থাৎ 35 বিঘা জমি সেটা তিনি চাষ করেছেন বেগুন এবং পটল, তো 4:3 অনুপাতে বলেছিল, তাহলে বেগুন চাষ করেছেন কত না 4-এর 7, এখানে অনুপাতের যোগফল 7 হিসেবে লিখেছি, গুণ 35 করেছি, কাটাকাটি করে পেয়েছি 20 বিঘা, তার মানে 20 বিঘা জমিতে তিনি বেগুন চাষ করেছেন। আর পটল চাষ করেছেন 3-এর 7 গুণ 35 সমান 15 বিঘা জমিতে। এখন এই 15 বিঘা আর এই 20 বিঘা, তাহলে বেগুন ও পটল চাষে তার লাভের অনুপাত কত না বেগুন চাষ করে তিনি প্রত্যেক কাঠাতে তিনি কত করে পাচ্ছেন 150 টাকা করে লাভ করেছেন, তাহলে 20 গুণ 150 ইজ টু পটল চাষ করে তিনি কাঠাতে 135 টাকা করে লাভ করেছেন, তাহলে 15 কাঠা ছিল 15 বিঘা, তাহলে বিঘাতে তিনি বিঘা কী ছিল এখানে বিঘা না কাঠা 35 কাঠা, তাহলে কাঠাতে তিনি এটা হবে কাঠা, এককগুলো হবে কাঠা, এটাও হবে কাঠা, তাহলে 20 কাঠাতে তিনি কত লাভ করেছেন না 20 গুণ 150, আর এখানে 15 কাঠাতে লাভ করেছেন 15 গুণ 135। এবার আমরা পেয়েছি কত না গুণ করে পেলাম 3000 ইজ টু 2025, কাটাকুটি করে লঘিষ্ঠ রূপে এনে আমরা পেলাম 40:27। তার মানে বেগুন এবং পটলে তার লাভের যে অনুপাত সেটা হবে 40:27। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে কী বলা রয়েছে, বলছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, অর্থাৎ যত কেজি হোক বা গ্রাম হোক না কেন সেই চিনি 125 টাকায় যেটা কিনতাম এখন সেটা 150 টাকায় কিনতে হচ্ছে, সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করো। তাহলে দেখো এই 3-এর দাগের প্রশ্নের সমাধান। তার মানে 125 টাকায় চিনির দাম বেড়েছে কত টাকা না 150 বিয়োগ 125 সমান 25 টাকা বেড়েছে, মানে 125 টাকাতে 25 টাকা দাম বেড়ে গেছে। তাহলে চিনির দাম বৃদ্ধির হার এই 25 টাকা বাড়লো 125 টাকাতে, তাহলে 100 টাকায় কত বেড়েছে, তাহলে 25/125 ইন্টু 100% সমান সমান এখানে 25 5-এ 125 আর পাই দিয়ে যদি কাটি 5 20 100 অর্থাৎ 20%, তার মানে 20% হবে। আমরা এটা এভাবে কেটেছি, এখানে 5 25-এ এটা 4 25-এ 100 করেছি, পাই দিয়ে কেটেছি আবার 5 5-এ 25, তাহলে 5 4-এ 20 হয়েছে, অর্থাৎ 20%। তার মানে চিনির দাম বৃদ্ধির হার হলো 20%, অর্থাৎ 20% দাম বেড়েছে। এবার দেখো তার পরের প্রশ্ন, অর্থাৎ 4-এর দাগের প্রশ্ন, বলেছে জল জমে বরফ হলে, দুঃখিত একটি ফোন কল চলে আসার কারণে সাময়িক ব্যাঘাত ঘটল। তো এখানে প্রশ্নে বলা রয়েছে কি, এবার 4-এরটাতে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে প্রস্তুত বরফের আয়তনের অনুপাত কত লেখো। তাহলে সেক্ষেত্রে দেখো কীভাবে এর সমাধান করেছি না জল জমে বরফ হলে আয়তন বাড়ে কত না 10%, তাহলে জল ও বরফের আয়তনের অনুপাত, জল যেখানে 100 সেখানে বরফ হয়ে যাবে 100 যোগ 10, তার মানে 100-তে জল হলে 110 হবে বরফ আয়তনটা, 0 0 কেটে দিয়েছি, অর্থাৎ 10:11, তাহলে জল ও বরফের আয়তনের অনুপাত হবে 10:11। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি এর আগে আমরা বহুবার সমাধান করেছি। এখানে বলা রয়েছে কি, এখানে বলা আছে 240 মিলিলিটার ডেটল জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মিশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে, অর্থাৎ নতুন যে আয়তনটা হবে সেটা কত হবে। তো দেখো এক্ষেত্রে এর অনুপাত জল এবং ডেটলের অনুপাত 1:3 আছে, তাহলে আমরা এখানে বার করেছি যে জল কত আছে, জল আছে
এটা আমরা আরও আগেই করে দিয়েছি এই ধরনের অঙ্ক। তাহলে জল আছে সমান 1/4, যেহেতু অনুপাতের যোগফল এখানে 1 + 3 = 4 হয়েছে, তাই ভাগাটা হবে 1/4 গুণ 240 লিটারের মধ্যে মিলিলিটারের মধ্যে কত, তাহলে 1/4 গুণ 240 কাটাকুটি করে পেয়েছি 60 মিলিলিটার। আর ডেটল আছে সমান ভাগাটা হবে 3/4, তাকে আমরা গুণ দেবো 240 দিয়ে, কারণ 240 মিলিলিটারে কত ডেটল আছে সেটা বার করছি। তাহলে 3/4 গুণ 240 সমান পেয়েছি 180 মিলিলিটার। এখন যে নতুন অনুপাতটা হবে সেখানে 60 মিলিলিটার জল আরও মেশানো হচ্ছে, তাহলে 60 + 60 = 180 সমান 120 = 180 সমান 20 = 30, অর্থাৎ 4:6 সমান লঘিষ্ঠ রূপে আনলে 2:3 পাবো। এই 2:3 হবে আমাদের এই প্রশ্নটির উত্তর, অর্থাৎ জল এবং ডেটলের অনুপাত হবে 2:3। এবার দেখো পরের প্রশ্নটিতে রয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া রয়েছে 13 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এক্ষেত্রে এই অঙ্কটিও আমরা আগে করেছি, তবুও এখানে অত্যন্ত সহজেই করে দেওয়া যায় অঙ্কটা। প্রথম সংখ্যা সমান 5 × 13, যেহেতু 5:7 দেওয়া ছিল তাই আমরা 5-এর সঙ্গে ওই গসাগুর গুণ করে দিলাম, পেয়ে গেলাম 65, 5 × 13 65। আর দ্বিতীয় সংখ্যাটা হবে 7-এর সঙ্গে 13 গুণ করে দিয়েছি, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা হিসাবে 7কে অনুপাতটাকে ধরে আমরা 13 দিয়ে গুণ করে পেলাম 91। এই অঙ্কটাকে অন্যভাবেও তোমরা করতে পারো গসাগু ধরে নিয়ে, যেহেতু এখানে আমরা দুটো সংখ্যার অনুপাত দেওয়া ছিল 5:7, তো আমরা সংখ্যা দুটোকে একটাকে 5x আর একটাকে 7x ধরে নিয়েও এই সংখ্যা দুটিকে নির্ণয় করতে পারি। তো এক্ষেত্রে আমাদের যে 2-এর দাগের প্রশ্নগুলো ছিল তারও সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব 3-এর দাগে। তার আগে আবারও সকলকে বলবো যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তার সাথে সাথে যদি তোমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করে অন্যান্য ভিডিওগুলো তোমরা সম্পূর্ণরূপে দেখতে পারো, কারণ এখানে সম্পূর্ণরূপে তোমাদের পাঠ্যাংশের যে সমস্ত ভিডিওগুলো আমরা দিয়েছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার জন্য। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি 3-এর দাগের প্রশ্নের সমাধানে। 3-এর দাগের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলি আসলে হলো বীজগণিতের প্রশ্ন। এই বীজগণিতের প্রশ্নতে রয়েছে 2, 4, 8 নাম্বার এখানেও রয়েছে, অর্থাৎ পাটিগণিত থেকে আমরা 8 নাম্বারের উত্তর করে দিয়েছি। এবার বীজগণিতের প্রশ্নের প্রথম প্রশ্ন মান নির্ণয়। সেখানে রয়েছে 36² × 36⁴ বাই এখানে রয়েছে 6⁻10। তো এর মান আমরা সূচকের নিয়ম অনুসারে দেখো বার করেছি। 36-এর স্কোয়ার ছিল আর এখানে 36-এর পাওয়ার 4 ছিল। আমরা কি করলাম না একসঙ্গে 36-এর পাওয়ার, এখানে যেহেতু গুণ ছিল তাই গুণের সময় কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এখানে 36-এর পাওয়ার 6 করে নিয়েছি। আর এখানে লিখেছি 6⁻10 সমান 36কে যদি ভাঙি তাহলে পাবো 6 × 6, তার পাওয়ার হলো 6, আর এখানে আছে 6-এর পাওয়ার 10, অর্থাৎ 6-এর এখানেও পাওয়ার হবে 6, এটাও হবে 6, দুটোর, অর্থাৎ 6-এর পাওয়ার হলো এখন 12টি, দুটোর মিলে হবে 12টি, আর এখানে হলো 10টি আছে। তাহলে ভাগ আকারে আছে। এবার ভাগের সময় কি হবে না পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে এখানে 6-এর পাওয়ার 12 থেকে 10 বিয়োগ করে পেলাম আমরা 6-এর পাওয়ার এখন 2, অর্থাৎ 6⁻2 সমান কি হবে না 36। 6-এর পাওয়ার 2 মানে হলো 36, 6⁻2 সমান হলো 36। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগেও রয়েছে একটা সূচকের প্রশ্ন। এখানে বলা রয়েছে 4⁷ × a⁴ b⁵ বাই a⁵ × a⁵b² বা b² সমান কত। যেখানে বলা হচ্ছে a b ≠ 0, অর্থাৎ a এবং b এর মান কিন্তু কখনোই 0 হবে না। তাহলে দেখো এবার এই প্রশ্নটার সমাধান কীভাবে করেছি। এখানে a⁴ × a⁵b³ বাই a⁵ × a⁵b² সমান আমরা এটা ডাইরেক্টলি করেছি। এখানে a⁴ ছিল 4⁷, এখানে ছিল 4⁵, তাহলে এটা ভাগ আছে, উপর নিচে রয়েছে মানে ভাগ রয়েছে আকারে আছে, তার মানে ভাগের সময় কী হবে পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করেছি, এই 7টা পাওয়ার এই 5টা পাওয়ার থেকে বাদ দেওয়া হয়েছে, 7টা পাওয়ার থেকে 5টা পাওয়ার গেল। a⁴ ছিল আর নিচে ছিল a⁵, অর্থাৎ a⁴ থেকে এই 5 মাইনাস গেল, পাওয়ার বিয়োগ হচ্ছে। এবার b⁵ থেকে b⁵ মাইনাস হয়েছে, তাহলে পড়ে থাকছে কি না a⁴ থাকছে, 4⁴ থাকছে, আর a⁴ থাকছে 3, আর b⁴ থাকছে শুধু 1। এখানে হবে 1, b² হবে 1, 3 থেকে 2 গেলে থাকে 1। তাহলে উত্তর হবে কত না 4⁴ মানে হলো 16a³ b, 16a³ b হবে উত্তর। তো এই গেল 2-এর দাগের প্রশ্ন। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে রয়েছে 2a + 3b - 5 থেকে b - a বিয়োগ করো। এটা বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করলে কি হবে। তো দেখো এই বিয়োগের ক্ষেত্রে এখানে আমরা সরল আকারে এর সমাধান করেছি। এখানে 2a + 3b - 5 মাইনাস দ্বিতীয় প্রথম বন্ধনীর ভিতরে রেখেছি b - a, বন্ধনীটাকে ভেঙে নিলে পাচ্ছি কি না এখানে পাচ্ছি -b, আর এটা মাইনাসে মাইনাস হচ্ছে +a, তাহলে এই 2a আর এই +a সমান হলো 3a, আর এই 3b আর থেকে
বি মাইনাস হয়েছে, অর্থাৎ 3টা বি থেকে একটা বি চলে গেলে থাকছে 2টো বি, অর্থাৎ +2b। আর এখানে আছে -5 তাহলে উত্তর পেলাম আমরা 3a + 2b - 5। এটা হবে আমাদের 3-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো এই 3-এর দাগের শেষ প্রশ্ন কি রয়েছে, সরল করো। এখানে আছে 2x² + x × x + 2 - 3x × 2x + 1, এটা আছে। তাহলে কী হবে এখানে, এখানে লিখবো আমরা 3x² + x × x + 2 - 3x × 2x + 1। তাহলে কী হবে না, এক্ষেত্রে 3x² + x² আর x এর সঙ্গে 2 গুণ করলে +2x মাইনাস কী হচ্ছে না 3 × 2 = 6 x² প্লাসে মাইনাসে -3x। তাহলে 3x² আর এই x² মানে 1x², তাহলে হলো 4x², তার থেকে আবার -6x² অর্থাৎ -2x² হয়ে যাচ্ছে। আবার এখানে 2x প্লাস আছে, এখানে আছে -3x, তাহলে 3x থেকে 2x বাদ দিলে থাকবে একটা x, আর এখানে আছে মাইনাস যেহেতু তাহলে বড় সাইন এখানে -x। এখানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আবার কমন নিতে পারি, -x কমন নিলে থাকছে কত না 2x প্লাস হয়ে যাবে 1। তো এই হলো আমাদের 3-এর দাগে যে প্রশ্নগুলো তার সমাধান, অর্থাৎ বীজগণিতের যে প্রশ্নগুলো ছিল 4টি প্রশ্নের সমাধান করতে বলা আছে, 4টি করতে দেওয়া আছে, 4টি আমরা তোমাদের তুলে ধরলাম। এবার দেখো যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ সম্পাদ্যের যে প্রশ্ন তার সমাধান করব। তো তার আগে আবারও সকলকে বলে দেবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকমই গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো রয়েছে তারও সমাধান যেমন তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পাবে, ঠিক একই রকমভাবে তোমরা অন্যান্য যে সমস্ত ক্লাসের গণিতের সমস্যাগুলো রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। তো দেখো এবার সম্পাদ্যের প্রশ্ন কি রয়েছে না, এখানে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 2 = 6 নম্বর আছে, বলা রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো দেখো 45 ডিগ্রি কোণ অঙ্কন আমরা কীভাবে করব, প্রথমে স্কেল দিয়ে আমরা একটা সরল রেখা টেনে নেব, এভাবে একটা সরলরেখা টেনে নেব। এবার এই সরলরেখাটাকে আমরা একটা বৃত্তচাপ দিয়ে কাটব। যে বৃত্তচাপটা নিলাম সেই মাপেই আমরা যদি কাটি তাহলে হবে সেটা 60 ডিগ্রি, আবার যদি কাটি তাহলে সেটা হবে আমাদের 120 ডিগ্রি। এখন এই 60 এবং 120-র মাঝামাঝি করে আমরা আবার কাটব, যাতে করে আমরা 90 ডিগ্রি কোণ করতে পারি। এখন 90 ডিগ্রি কোণ করার পর আমাদের কাজ হবে এই 90 ডিগ্রি কোণটিকে চিহ্নিতকরণ করা। একে আমরা চিহ্নিত করে দিলাম, এটার নাম যদি হয় আমাদের এখন PQR। এবার আমরা এই 90 ডিগ্রি কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এখন ওই একই বৃত্তচাপ নিয়েও করতে পারো, আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েও করতে পারো, অর্থাৎ এক্ষেত্রে পরিবর্তন করলে কোনো সমস্যা নেই। এই যে কাটকুট অংশটা পেলাম এটা হলো আমাদের এই অংশটা আমাদের চিহ্নিতকরণ করছে কি না এই 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক বা 45 ডিগ্রি। তো এবার আমরা এদের যোগ করে নেব। এটা নাম দিলাম কি না, এখানে নাম দিচ্ছি আমরা ও। তাহলে হবে এক্ষেত্রে কোণ OQR সমান হবে 45 ডিগ্রি। এটা হলো এখন 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রি কোণটিও হয়ে গেল। এবার আমরা চলে যাব দেখো এই পর্বের এই 4-এর দাগের 2-এর প্রশ্ন। সেখানে বলা রয়েছে পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমাদের 30 ডিগ্রি অথবা 120 ডিগ্রি অঙ্কন করো। 30 ডিগ্রি অথবা বলেছে 120 ডিগ্রি। তো দেখো এবার দুটোকেই আমরা একটা চিত্রের মাধ্যমেও দেখাতে পারি, আবার আলাদা আলাদাভাবেও দেখানো যায়। তো প্রথমে আমরা ঠিক একই রকমভাবে একটা বৃত্তচাপ প্রথমে সরলরেখা টেনে নিলাম, তারপর সেই সরলরেখার উপর একটা বৃত্তচাপ নিলাম। এবার এই বৃত্তচাপটাকে যদি আমরা এখন এইভাবে কাটি এটা হবে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি যদি সমদ্বিখণ্ডিত করতে যাই তাহলে এখান থেকে আবার এই মাপটা নিয়ে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করতে পারি। এখন সমদ্বিখণ্ডিত করে দেওয়া মানে 60 ডিগ্রিকে, তার মানে হলো 30 ডিগ্রি। 60 ডিগ্রির সমদ্বিখণ্ডক হবে 30 ডিগ্রি, তাহলে এটা হলো আমাদের 30 ডিগ্রি কোণ। এটা হবে 30 ডিগ্রি। কোণটির নামকরণ করলাম ABC। এই ABC হলো আমাদের কত ডিগ্রি না কোণ 30 ডিগ্রি, তাহলে ABC সমান হলো 30 ডিগ্রি। আবার যদি আমাদের চাইতো যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তাহলে আমরা 120 ডিগ্রি কোণও খুব সহজেই আঁকা যায়। এখানে সরলরেখা এঁকে নিয়ে একটা বৃত্তচাপ, সেই বৃত্তচাপকে আমরা প্রথমে ওই মাপে কাটলাম, তারপর আবার ওই কাটার অংশ থেকে আবার একবার আমরা কাট দেবো, তাহলেই হয়ে যাবে এটা 60, এটা হবে আমাদের 120 ডিগ্রি। এখন এদের যোগ করলেই হয়ে যায় 120 ডিগ্রি, এদের যোগ করে দিলাম, তাহলে এটা পেলাম আমরা MNO। এই কোণ MNO সমান হবে 120 ডিগ্রি, তার মানে এটা হলো আমাদের 120 ডিগ্রি। তো আজকের পর্বটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তার পাশাপাশি তোমাদের অভাব অভিযোগ অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো। তার সাথে সাথে মনে রাখবে আমাদের চ্যানেলের মাধ্যমেই কেশবচন্দ্র নাগের সমস্ত গণিতের প্রশ্নের সমাধান একমাত্র এই চ্যানেলের মাধ্যমেই পাওয়া যায়, যা তোমরা দীর্ঘদিন ধরে দেখে আসছো। গত
1.5 বছর ধরে আমরা তোমাদের ভিডিও দিয়ে চলেছি, ঠিক একই রকমভাবে আগামী দিনেও দিতে থাকবো। তো তার আগে যেহেতু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা আগামী কয়েকদিনের ভিতরে শুরু হবে, তো তার আগে আমরা আজকের পর্বে যেমন তুলে ধরলাম সপ্তম শ্রেণীর গণিতের সমাধান, ঠিক একই রকমভাবে আমরা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকেই অষ্টম শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণীর গণিতের সমস্যার সমাধানও তুলে ধরবো। তো সেই কারণে যারা আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে রয়েছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে তাদেরকে বলবো যে অবশ্যই অন্যান্য বন্ধুবান্ধবদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে তারাও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে পাশে থাকে। আমরাও তাদেরকে এরকমভাবে নতুন নতুন ভিডিও তুলে দিতে বদ্ধপরিকর থাকবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।